আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীরা, শোনো, কর্মকর্তারা, তোমাদেরকে এর আগে একবার সাবধান করে দিয়েছিলাম যে শেখ হাসিনার নামটা একটু সম্মানের সাথে নিবে। আবার কিন্তু শহীদুল করিম সেটা ব্রেক করেছে। আমি আজকে কিছু ভদ্রভাবে ধমক দিব, কাজ না হলে কিন্তু আমি কড়া ধমক দেব এবং এগুলো কার্যকর হবে। দেখো, আমি তোমাদেরকে পিনাকি, ইলিয়াস এদের মতো মাস্তানি করার ধমক দিতে বসি নাই। আমাদের ধমক হবে ন্যায় নীতির ভিত্তিতে। তোমরা সরকারি কর্মচারী হিসাবে সরকারি কর্মচারীর আচরণ করবা, আমরা সেভাবেই ধমকটা দিব। এর বেশি যদি তোমরা সীমা অতিক্রম করো, সেগুলো কিন্তু আমরা রেকর্ড করে রাখছি। এই যে গতকাল শহীদুল করিম যেটা পড়লো, তারেক রহমান যে ভারত সফর যাবে কি যাবে না, 2 দিন পর পর ওরা একটা বড় লম্বা একটা ফিরিস্তি ইস্যু করে শেখ হাসিনার নামে। এর আগে করেছে ভালো কথা, সেখানে শেখ হাসিনাকে বিভিন্ন ধরনের নাম টাম গালিগালাজ দিয়েছে, জেনোসাইডার, মাফিয়া, ক্রিমিনাল, ম্যাস মার্ডারার, এগুলো বলছো না তোমরা, কিন্তু সেটাতে কেউ পড়ে নাই। তো শহীদুল করিম, তুমি এটা পড়তে গেছো কেন ভাই? তুমি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল ছিলা। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল থাকার সময় কি তোমার মনে হয়েছে যে এই মানুষ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করতে পারে? আমি সিয়াম তোমাকেও বলছি, তুমি এখন পররাষ্ট্র সচিব, ভালো কথা, তুমিও তো চিফ অফ প্রোটোকল ছিলা। দেখেন কত বড় মানে বেয়াদব এই ছেলেগুলা। সিয়াম অবশ্য নরম সরম কিছু বলে না, ও তলে তলে কাজ করে, বা যাই করুক না করুক। শহীদুল করিম, সিয়াম, এগুলো মাটির সাথে মিশে থাকা অফিসার। এগুলোকে শেখ হাসিনার ওই যে ফরেন সেক্রেটারি শহীদুল হক ধরে ধরে এনে প্রাইম মিনিস্টারের চিফ অফ প্রোটোকল বানাইছে। ভালো কথা। তো তোমরা তো প্রাইম মিনিস্টারের সাথে কাজ করছো। উনি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করতে পারে? এখন বলবা, পরে বলবা যে আমাকে ধমক দিয়ে করাইছে। ধমক দিয়ে তুমি করবা কেন? তুমি একজন সরকারি কর্মচারী, সরকারি কর্মচারীর আচরণ করো। তুমি দলীয় ক্যাডারের মতো কথা বলবা কেন? তুমি জামাত শিবিরের মতো কথা বলবা কেন? যদিও আমি জানি তোমরা জামাত শিবির, সেগুলো অতীতে হিসাব হয় নাই, ভবিষ্যতে হিসাব হবে না। তারেক রহমানের সরকার থাকবে, তোমরা দেখছো না সরকারটা কিচ্ছু পাচ্ছে না। গ্যাস দিতে পারে না বলে শেখ হাসিনা গ্যাস দিচ্ছে না, বিদ্যুৎ দিতে পারে না বলে শেখ হাসিনা বিদ্যুৎ দিতে পারছে না। তোমাদের কাছে এটা মনে হয় না যে শেখ হাসিনা 2024 সালে চলে গেছে, এখন তারেক রহমানদের, জাহেদদের আবদার হইলো যে কেন উনি ওদের জন্য পর্যাপ্ত গ্যাস, ইলেকট্রিসিটি কারখানার মধ্যে রেখে গেল না? কি আবদার দেখেন বাংলাদেশের জঙ্গিগুলা, মানে এই যে জামাত শিবির, এই 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 পথের লোকগুলার আবদারটা বড় মজার। আমরা কিন্তু চিন্তা করে দেখছি না যে ওদের আবদার হলো যে শেখ হাসিনাকে ওরা মেরে ফেলবে, বঙ্গভবনে খুন করবে, শেখ হাসিনা থেকে ক্ষমতাচ্যুত করবে, কিন্তু ওনাকেই ওদের জন্য বিদ্যুৎ রেখে যেতে হবে। সেটা 2 বছর পরে হলেও 10 বছর পর্যন্ত ওদের জন্য বিদ্যুৎ জমা রেখে যেতে হবে, ওদের জন্য গ্যাস জমা রেখে যেতে হবে, ওদের জন্য সার রেখে যেতে হবে, ওদের জন্য খাদ্য রেখে যেতে হবে। ওরা নিজেরা কোনো কিছু প্রডিউস করবে না বাংলাদেশের মানুষের জন্য, কিন্তু শেখ হাসিনা যদি 10 বছরের অগ্রিম রেখে না যায়, শেখ হাসিনা দায়ী হয়ে যাচ্ছে। এই আবদার বাংলাদেশের মানুষ বেশি দিন মানবে? সবাই জামাত শিবির জঙ্গি হেফাজত হয়ে গেছে, আমরা কিছু না বাংলাদেশের? এই জিনিসগুলো তোমরা বোঝো না। তোমরা যতই জামাত বিএনপি করো, তোমরা তো বিভিন্ন জায়গায় পড়াশোনা করছো, তারপরে ফরেন সার্ভিসে ঢুকছো। শহীদুল করিম তুমি ইঞ্জিনিয়ার, সিয়াম তুমিও ইঞ্জিনিয়ার, বুয়েট পাস করা। যদিও বুয়েটে আমরা দেখছি যে বেশিরভাগই আসলে জঙ্গি। এগুলা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের, আমরা কিন্তু এরপরে মুক্তিযুদ্ধের চেতনার সরকার বাস্তবায়ন করলে বুয়েটে কিন্তু আমরা যথেষ্ট, এইখানে কিন্তু আমরা খড়গহস্ত হব। কিভাবে বুয়েট থেকে এত জঙ্গি প্রডিউস হয়, কিভাবে বুয়েট থেকে শহীদুল করিম আর সিয়াম প্রডিউস হয়, এগুলা কিন্তু এবার পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। তোমরা যা করেছো না 2024-এ, যেই অন্যায় বাংলাদেশের উপর হয়ে গেছে, যে অন্যায় শেখ হাসিনার উপর হয়ে গেছে, সেগুলোর মধ্যে কিন্তু এই স্ক্রুটিনিটাও পড়বে অটোমেটিক। শহীদুল করিমদের মতো ছেলেরা, সিয়ামের মতো ছেলেরা তো ফরেন সার্ভিস দূরে থাক, এদেরকেই আমরা বুয়েট থেকে টেনে নিয়ে হাটহাজারী মাদ্রাসায় ঢুকাবো। হাটহাজারী মাদ্রাসায় ঢুকায় সেই এখন যারা আছে বাবু নগরী টগরী, এদের হাতে আমরা কিন্তু তোমাদেরকে তুলে দিব। তোমরা ওইখানে মানুষ হবা, মানুষ হবা, আর তোমরা ওইখানে যা যা হয়, তোমরা তো বড় হয়ে গেছো, তোমাদেরকে হয়তো ওইভাবে পেছন থেকে আক্রমণ করবে না, তোমরা আক্রমণ করবা। তোমাদের তো এটাই কৃষ্টি কালচার, তাই না?
যা হোক, হয়তো বেশি মজা করছি, কিন্তু মজা করার জন্য এই ভিডিও করছি না। এরকম পরিস্থিতি করতে হবে তোমাদেরকে। কিভাবে এই বাংলাদেশ থেকে কিভাবে জামাত শিবির সমূলে উৎপাটন করতে হয় সেগুলা কিন্তু আমরা এখন এই যে ঠান্ডা মাথায় কিন্তু পরিকল্পনা করছি। হ্যাঁ, না তোমাদেরকে আমরা ওই রকম করবো না। তোমরা যেভাবে দীপু দাসকে মেরে ফেলেছ, আধা মৃত দীপু দাসকে পিটতে পিটতে আগুন লাগিয়ে দিছ, এটা আমরা করব না। তোমরা যেভাবে ওই যে একটা পীরকে কবর থেকে তুলে এনে তার লাশ পুড়িয়ে দিয়েছ, আরেকটা পীরকে তোমরা কিন্তু মেরে ফেলেছ, মনে আছে? সব পীর কিন্তু, ওরাও পীর তোমরাও পীর। পীরকে মারে। কোনো নাস্তিক কোনো পীরকে মারতে যায়? কোনো সেকুলার কোনো পীরকে মারতে যায় না। এই জঙ্গিগুলাই কিন্তু দেখেন বাংলাদেশে সব ধরনের এই ধরনের আপনার অনাচার সৃষ্টি করে যাচ্ছে। আমি আসলে একটু বারবার আসলে হয়ে যাচ্ছে, আসলে সার্বিকভাবে বর্ণনা করতে মন চায় তো, কিন্তু বেশি সময় নিব না। শহীদুল করিম, তুমি বড় অন্যায় করেছো। তুমি কেন প্রতিবাদ করলা না? তুমি কেন খলিলকে গিয়ে বললা না এটা পলিটিক্যাল স্টেটমেন্ট আমি দিব না? আমি বিসিএস অফিসার, আমি ডিপ্লোম্যাট, আমি সরকারি কর্মচারী। তোমার তো এটা বলার দরকার নাই যে তুমি শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল ছিলা। চিফ অফ প্রোটোকল শিবিরেরই ছিল বেশিরভাগ, এগুলো আমরা জানি। তার জন্য কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের লোকজনকে জবাবদিহি করতে হবে কিভাবে শহীদুল করিম গিয়ে শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল হয়ে যায়। চিন্তা করেন, শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল রাজনৈতিক স্টেটমেন্ট পড়তেছে ফরেন মিনিস্ট্রির ডায়াসে দাঁড়ায় যে শেখ হাসিনা আমি যেভাবে বলছি এইভাবেই সম্মানিত করতে হয়। 20 বছরের বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা, এগুলো মনে রাখবা না শহীদুল করিম? সব বাদ দাও, তুমি তোমার স্বার্থটা কেন বুঝতেছো না? তুমি দেখতেছো না তোমার প্রিয় প্রধানমন্ত্রী কিচ্ছু পাচ্ছে না? এই সরকার টিকবে না। এই সরকার, তোমরা তো ডিপ্লোম্যাট, কিছু তো অভিজ্ঞতা আছে, অনেক দূর তো গেছো। শেখ হাসিনা দেখো শহীদুল করিম, তোমাকে কিন্তু সবচেয়ে তোমার 3 ব্যাচ উপরের লোকজন রাষ্ট্রদূত হইতে পারে নাই, তুমি আগে রাষ্ট্রদূত হয়ে গেছো চিফ অফ প্রোটোকল থাকার এই সুযোগ নিয়ে। ভুটানের রাষ্ট্রদূত হয়ে তুমি 4 বছর আগে রাষ্ট্রদূত হয়ে গেছো, তোমার ব্যাচমেটদের আগে হয়ে গেছো না? এখন এগুলো একটু মনে হয় না কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, যেটা আমি শেখ হাসিনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিব না? কি হইতো, তোমাকে ওএসডি করতো। ওএসডি করলে 2 দিন পরে শেখ হাসিনা এসে তোমাকে পুরস্কৃত করতো না? তোমার এখনই মাথার ঘাড় গর্দান লম্বা হয়ে গেছে, তুমি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বলছো। তুমি বলো না, তুমি শহীদ আমাকে বলো, শেখ হাসিনা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করতে পারে? শেখ হাসিনার একজন স্টাফ অফিসার হিসাবে তুমি এটা বলো না আমাকে যে সে পারে, সে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করতে পারে। এটা তো তারেক রহমান করছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা মেরে সবাইকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তোমরা এগুলা জানো না? বেয়াদব কোথাকার। এখন থেকে শেখ হাসিনার সম্পর্কে কথা বলতে হলে জিহ্বা সামলায় কথা বলবা, জিহ্বা সামলে কথা বলবা। ফরেন মিনিস্ট্রি অন্তত আমি খেয়াল রাখতেছি কে কি করতেছো। তোমরা সরকারি কর্মচারীর আচরণ করবা। তোমাদেরকে আওয়ামী লীগ হওয়ার দরকার নাই। আওয়ামী লীগ বিশাল পার্টি, আমি নিজেই তো আওয়ামী লীগে ভাত পাই না, তোমরা কোত্থেকে পাবা? আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, প্রচুর নেতা আছে। তোমাদের আওয়ামী লীগ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জামাত শিবিরই করো। অন্তত ভদ্রতা বজায় রাখো। সরকারি কর্মচারীর যেই আচরণ বিধি আছে সেটা পালন করো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা কর্মকর্তাকে আমি এটা বলে দিচ্ছি, সরকারি কর্মচারী আচরণ বিধি পালন করে তোমরা চাকরি করো, তোমাদের তাহলে আর কোনো বিপদ হবে না। কিন্তু সেটা ভঙ্গ করে তোমরা এখন যে তারেক রহমানের মাস্তান হয়ে যাচ্ছ, জামাতের মাস্তান হয়ে যাচ্ছ, তোমরা দেখতেছো না? এগুলা ঠুনকো 2 দিন থাকবে। দেশের মানুষের আজকে ত্রাহি অবস্থা, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই। একটা রিক্সাওয়ালা 32 নম্বরে ফুল দিতে যায়, তাকে পুলিশ মারে, পুলিশের সামনে মাস্তানরা মারে, কেউ ধরে না। এগুলাতে এমনিতেই বিচার হয়ে যাবে। এই বিচারের তোড়ে তোমরা থাকতে পারবা শহীদ? বাংলাদেশে থাকতে হবে না। তোমাদেরকে আমি বারবার বলছি, তোমাদেরকে কোনো রাজনীতি করতে হবে না, তোমরা শুধু সরকারি কর্মচারীর আচরণ বিধি পালন করো। কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখন বিএনপির এই তারেক রহমানের সরকার একটা মাস্তান দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করতে পারলো, কেন পারলো সেটা আমি জানি। তোমরা সবাই বিএনপির সমর্থক, জামাতের সমর্থক, সমস্যা নাই তো। তোমরা তো সরকারি চাকরি করো, সরকারের কোষাগার থেকে বেতন পাও। তোমাদের যা কিছু বেতন ভাতা বাড়ানো এটা শেখ হাসিনাই বাড়িয়েছিল, তাই না? শেখ হাসিনার অনুগ্রহে শহীদ তুমি অনেক আগে, 3 বছর আগে রাষ্ট্রদূত হয়ে গেছো। এটা তো শেখ হাসিনা জানেন, আমি জানি, পুরো ফরেন মিনিস্ট্রি জানে। তোমার
তোমার মাস্তানি করার দরকার কি? তুমি ওএসডি হয়ে থাকো, তোমাকে শেখ হাসিনা পরে অবশ্যই দেখবেন। তুমি গিয়ে গলা বাড়াই দিছো, হ্যাঁ শেখ হাসিনা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করছে, সাবধান করে দিচ্ছি, কোনো বেয়াদবি বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার প্রতি আর কোনো বেয়াদবি আমরা সহ্য করব না, কোনো বেয়াদবি আমরা সহ্য করব না। আমরা অনেক বেয়াদবি সহ্য করেছি, অনেক বেয়াদবি সহ্য করেছি, এবং এইটার এই যে শেখ হাসিনার কোটি কোটি সৈনিক সবাই ফলো করতেছে। আজকে শহীদুল করিম কে কোথায়, সে চিফ অফ প্রোটোকল ছিল, ভুটানের রাষ্ট্রদূত ছিল, ডেনমার্কের রাষ্ট্রদূত ছিল, কেউ তাকে চিনতো? আজকে শহীদুল করিমকে কিন্তু সবাই চিনে গেছে, কেউ কেউ অবশ্য ভুল বার্তাও দিচ্ছে, তো জানে না ওরা। হ্যাঁ, শহীদুল করিম হলো 18 BCS এ ফরেন সার্ভিসে ঢুকছে, বুয়েটে পাশ করা ইঞ্জিনিয়ার, ভদ্র ছেলে, ওকে আমি পছন্দ করি, সে ভদ্র নিরীহ লোক, মানে জামাত আদর্শের লোক, জামাত বিএনপি আদর্শের লোক, বাট নিরীহ লোক। এখন সে চান্স পেয়েছে, সে শেখ হাসিনা সরকারের আমলে ভালো ভালো চাকরি করছে, টাকা পয়সা কামিয়ে নিছে, এখন সে তার আদর্শের জায়গায় গিয়ে গলা উঁচু করে বলতেছে শেখ হাসিনা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করছে। এটা তো তোমার বলার কথা না। এসব রাজনৈতিক বক্তব্য খলিলকে দিতে বলবা, ওদের মাস্তান তো একটা আছে, মাস্তানটাকে দিতে বলবা। হুমায়ুন কবিরকে গিয়ে বলবা স্যার এইটা পলিটিক্যাল স্টেটমেন্ট আপনি দেন। হুমায়ুন কবির লাভ দিয়ে দিবে, কারণ হুমায়ুন কবির চাচ্ছে তারেক রহমানকে ইমপ্রেস করে ফরেন মিনিস্টার হওয়ার জন্য। আর খলিল সাহেব তো বুঝতে পারতেছে বেশি দিনে সরকার থাকবে না, সে হয়তো ভাগবে, যুক্তরাষ্ট্রে গেলে হয়তো আর আসবেই না। হ্যাঁ, খলিলের চাকরিটা যদি অন্তত 2 বছরের হতো জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, তাহলে হয়তো খলিল আরো আরো মানে তাড়াতাড়ি ভাগার একটা লোক, কারণ খলিল অত্যন্ত লোভী লোক। এগুলা লোভী, আর লোভী মানুষের আসলে যা হয় আর কি। খলিল এখন এই অবস্থাটায়, আমি অবাক হয়ে গেলাম শহীদুল করিমকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলাইতে পারে, যে শেখ হাসিনার অনুগ্রহভুক্ত একটা ছেলে। এখন তুমি, আমি তো জানি যে আওয়ামী লীগ সরকার তোমাকে দিয়ে এটা করাইতে পারতো না, তখন তুমি কিন্তু বলতা আমি সরকারি চাকরি করি, আমি এটা বলতে পারবো না, বলতা না? বেয়াদব কোথাকার, এখন বলো না কেন? সরকারি চাকর সরকারি চাকরের মতো থাকবা, সোজা কথা। আমরা তোমাদেরকে আইন কানুন মানার কথা বলছি, হ্যাঁ আইন কানুন মানার কথা বলছি। আমরা তোমাদেরকে বলছি না আওয়ামী লীগ করতে হবে। যদিও আমি বিশ্বাস করি যে বাংলাদেশের কোনো ছেলে মেয়ের অধিকার নাই বাংলাদেশের, যে 1971 সালে যেই আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই আদর্শে বিশ্বাস না করলে সরকারি চাকরি পাওয়ার কোনো অধিকারই নাই। এটা অতীতে হয় নাই, আওয়ামী লীগ এগুলা খেয়াল করে নাই, এখন আওয়ামী লীগ খেয়াল করবে না? আওয়ামী লীগের শিক্ষা হয়ে গেছে না 2024 সালে? এগুলা খেয়াল না করলে কি হয়? সম্পূর্ণ অন্যায় ভাবে। হ্যাঁ, শেখ হাসিনার চেয়ে ফেরেশতা তুল্য মানুষ বাংলাদেশে কে আছে? তাকে শহীদ তুমি বলতেছ, হ্যাঁ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করছে। এটা তুমি হুমায়ুন কবিরকে, ওকে শামা ওবায়েদকে দিয়ে বলাও, না হলে খলিল বলবে। ওদের তো 3টা লোক আছে, আগে তো ফরেন মিনিস্ট্রিতে এরকম ছিল না কখনো। আমি চাকরি করছি না বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে, আমি তো আওয়ামী লীগের আমলে চাকরি করছি। কোনোদিন আওয়ামী ক্যাডারের মতো আচরণ করছি? তোমরা কেন এটা করতেছো? ভুলটা কেন করতেছো শহীদ? তোমরা নিরিবিলি চাকরি করে রিটায়ারমেন্টে যাও, শান্ত মতো বাড়ি চলে যাও। আমরা তো সেটা চাই। আমরা তো কারো উপর কোনো প্রতিশোধ নিব না। শেখ হাসিনা বলে দিয়েছেন উনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশে আজকে যে দুরবস্থায় পড়ছে, পানি নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এগুলা দেওয়ার জন্য উনি আসবেন। শোনো নাই এগুলা? বুঝে শুনে কেন অন্যায় করো? বুঝে শুনে কেন সরকারি চাকরির আচরণ বিধি তোমরা লঙ্ঘন করতেছ? আমি তোমাদেরকে আবার বলছি, ফরেন মিনিস্ট্রির প্রত্যেকটা ছেলে মেয়ে সরকারি আচরণ বিধিটা মেনে চলবা, সরকারি চাকরির আচরণ বিধি। এর বাইরে কাউকে যেতে দেখবো তার কিন্তু আমরা ব্যবস্থা নিব, এবং ব্যবস্থাটা কঠোর হবে। এখন আর সহজ সরল ব্যবস্থা নেওয়ার কিন্তু জায়গা নাই, বুঝতে পারছো? বেয়াদবি করবা না, অন্তত শেখ হাসিনার নাম নেওয়ার আগে উজু করবা, কুলি করবা, মুখটা পবিত্র করবা, তারপরে বঙ্গবন্ধু কন্যার নাম নিবে, ঠিক আছে? এই কাজটা করবা, তোমাদের কোনো ক্ষতি হবে না। আর যদি এইটা না করে জামাত শিবিরের ওই যে এই ফুয়াদের মতো আচরণ করো, শাহরিয়ারের মতো আচরণ করো, মাসুদের মতো আচরণ করো, তাহলে কিন্তু বাবা তোমাদেরকে আমরা বাঁচাইতে পারবো না। তারেক রহমানের সেই বিখ্যাত উপদেষ্টা ঘৃণা উৎপাদনকারী জাহেদ অগ্রিম বাংলাদেশের মানুষকে সার সংকট আর দুর্ভিক্ষের ইঙ্গিত দিয়েছে তার লাস্ট ভিডিওতে।
অবস্থাটা এমন যে সে কিন্তু ওই যে সাপ্তাহিক যে ব্রিফিং করে তারেক রহমানের তথ্য মন্ত্রণালয়ের অফিসে বসে মনে হচ্ছে যে সে যথেষ্ট ঘৃণা উৎপাদন করতে পারছে না। অতিরিক্ত ঘৃণার ফ্যাক্টরি হিসাবে সে এখন আবার ইউটিউবে আসা শুরু করেছে। ফেসবুকেও এটা আমি দেখলাম যে কয়েক লক্ষ মানুষ দেখেছে, ইউটিউবে খুব বেশি মানুষ দেখেনি। ফেসবুকে সাধারণত বেশি ভিউ হয়। আর সে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, জ্বালানি সংকট নিয়ে তারেক রহমান সরকারের পক্ষে সাফাই গাইতে গিয়ে। আসলে পুরো জিনিসটা দেখে কি মনে হয় জানেন, এই জাহেদ এবং তারেক রহমান দুটোই কিন্তু বসে আছে সেই $500 যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বা বার্ষিক আয়, সেই জায়গা থেকে ওরা বেরি হতে পারে না। অর্থাৎ শেখ হাসিনা যে এই রাষ্ট্রটাকে $500 মাথাপিছু আয় থেকে $2500 মাথাপিছু আয়ে পরিণত করলেন, একটা রাষ্ট্রের এত উন্নত করলেন, এই বিষয়ে জাহেদ তারেক রহমান কারো কিন্তু কোনো বোধোদয় হয়নি। বাংলাদেশের মানুষের আসলে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এই মানুষগুলো দেখেন জাহেদদের মতো পাকিস্তানি সেকুলার আর জঙ্গিদের পেছনে পড়ে এরা শেখ হাসিনার মতো একটা আধুনিক উন্নত কি বলবো যে মানে ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী সরকারকে সরিয়ে তারেক রহমান, প্রথমে ইউনূস জঙ্গি, এখন তারেক রহমানকে নিয়ে আসলো। কিন্তু তারা না ওই বৃত্তটাতেই ঘুরপাক খাচ্ছে যে বাংলাদেশের মাথা পিছু আয় বুঝি এখনো $500 আছে, এর মধ্যে বাংলাদেশকে ম্যানেজ করতে হবে। আমরা দেখেন জাহেদ কি মিথ্যা প্রপাগান্ডা সাজাতে এসছে। সে বলল যে শেখ হাসিনার সরকার গ্যাসের জন্য কিছুই করেনি, বাংলাদেশের জ্বালানি খাত গ্যাস নির্ভর। বাংলাদেশের জ্বালানি খাত গ্যাস নির্ভর হবে না তো কি জাহেদ তোমার প্রস্রাবের নির্ভর হবে? হ্যাঁ, তোমার হাগুমুতু নির্ভর হবে? তুমি বেয়াদবিটা কম করো না বাবা, তুমি তো তারেক রহমানকে ডুবাবা, তুমি তো ডুবে বসেই আছো, তুমি তো আত্মহত্যা করে বসে আছো, তাই না? প্রপাগান্ডা করেছো। ভারতীয়রা তো অনেক ভদ্র, তোমাকে বিমানবন্দরে আটকে রেখেছে। শেখ হাসিনার সৈন্যরা তোমাকে কি করবে জাহেদ? কি করবে বলো না বাবা? আমার মনে হয় না, তারেক রহমানকে আমি বারবার বলেছি, তারেক রহমান অবশ্য আমার কিছু কিছু উপদেশ শোনেন, কিছু উপদেশ উনি শুনতে পারেন না। আসলে তারেক রহমানও তো সেই 2001 থেকে 2006 তারেক রহমান ছোটবেলা থেকে শেখ হাসিনাকে গালাজ শুনেছেন, বাড়ির মধ্যে বঙ্গবন্ধুকে গালিগালাজ শুনেছেন। ঠিক আসলে ফাহাম আছে না বাংলাদেশের এখন যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, সেই মির্জা ফখরুলের জামাই ফাহাম, তারেক রহমান, জাহেদ, এরা আসলে একই সংস্কৃতিতে বড় হয়েছে। এরা দেখেছে যে বঙ্গবন্ধুকে বাড়িতে গালাগালি করা হয়, শেখ হাসিনাকে গালিগালাজ করা হয়, এরা ওইটা শিখে শিখে আসলে বড় হয়েছে। ফলে এদের না কোনো কারোই মানসিক বিকাশটা হয় নাই। জাহেদের কথায় যদি ফিরে আসি, দেখেন সে বলছে যে বাংলাদেশকে গ্যাস নির্ভর করা হয়েছে। বাংলাদেশকে তো গ্যাস নির্ভর করা হয়েছে এই কথাটা সর্বৈবভাবে সত্য নয়। শেখ হাসিনার সরকার নানানভাবে জ্বালানি ডাইভার্সিফাই করেছেন এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের নানান ব্যবস্থা শেখ হাসিনার সরকারই নিয়েছিল। একদিকে বলছে গ্যাস নির্ভর করা হচ্ছে, আরেকদিকে বলছে বাংলাদেশকে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করা হয়েছে। আবার বলছে যে এই জাহেদ একই ভিডিওতে বলছে যে বাংলাদেশে 12 বছরের বেশি গ্যাসের মজুদ নেই। আবার বলছে যে ওইখানে নাকি ওই যে বিভিন্ন জন যে বলে না যে যারা গ্যাস সাধারণত তাড়াতাড়ি তুলে জ্বালিয়ে দিতে চায়, যেটা শেখ হাসিনা এগেনিস্টে ছিলেন। শেখ হাসিনা বলছেন যে আমরা তাড়াতাড়ি এটা সব তুলবো না, আমরা নিজেরটাও ব্যবহার করবো, আমদানিও করবো। আমদানি কেন করেছে শেখ হাসিনা? আমদানি করেছে বাংলাদেশে শেখ হাসিনা অনেক ডলার উৎপাদন করেছিলেন, বাণিজ্য বাড়িয়ে, রপ্তানি বাড়িয়ে শেখ হাসিনা ডলার উৎপাদন করেছিলেন। সেই ডলার দিয়ে আবার গ্যাস, লিকুইফাইড গ্যাস তিনি আমদানি করতেন, অভ্যন্তরীণ গ্যাসও ব্যবহার করতেন, আমদানিও করতেন। কারণ হলো যে ব্যাপক শিল্পায়ন এবং উৎপাদনের ব্যবস্থা শেখ হাসিনা করেছিলেন, সেখানে তো এই ব্যবস্থাটাই দরকার ছিল। এখন ওরা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে যে লিকুইফাইড গ্যাস আসতো, বলছে যে এই গ্যাসের যেখানে আবার গ্যাসটা প্রসেস হয়ে নর্মাল গ্যাস হয়, সেখানে সেটার একটা ইউনিটে আগুন লেগেছে, আরেকটা তোমরা মেরামত করতে পারো না, কিচ্ছু করতে পারো না, দ্রুত সমস্যার সমাধান করতে পারো না। তোমাদের বিদ্যুৎ মন্ত্রী বলছে যে যতক্ষণ মেরামত হবে ততক্ষণ আমার আসলে বসে সাল্লাল্লাহ পড়ে ছাড়া আমার কোনো কাজ নেই। চিন্তা করেন, এই লোকগুলোকে কিন্তু বাংলাদেশের মানুষ সরকারে বসিয়েছে।
যথারীতি এখন দেখেন জাহেদ, অবশ্যই জাহেদের কথা তো সে তো মিথ্যাকে সত্য বানাতে পারে, এটা আমরা দেখেছি। এখন সে ইনিয়ে বিনিয়ে তারেক রহমানের সরকারকে সে প্রোটেক্ট করছে, কিন্তু মানুষ কষ্ট করে যাচ্ছে। এখন কথা হলো যে শুধু জাহেদের কথায় এই চিরা ভিজবে কিনা সেটা আমাদের দেখার বিষয়। জাহেদের ওই কথাটায় আবার ফিরে আসি, যে আমদানি নির্ভরতার ব্যাপারে সে যেটা বলেছে, এটা আসলে মূলত হলো আমাদের যে জ্বালানির ব্যাপক চাহিদা, সেটা আমরা তো আমদানি করব, অভ্যন্তরীণ কাজেও ব্যবহার করব। এইটাই সঠিক নীতি ছিল। এখন আমদানি তোমরা হরমুজ প্রণালী দিয়ে করতে পারবা না, সেটার জন্য বলে রাখছে যে হরমুজের দিয়ে যেহেতু তারা আমদানি করতে পারছে না, যেহেতু ইরানকে এই সরকার খেপিয়ে তুলছে বারবার, মানে মার্কিনীদের দালালি করতে গিয়ে, ফলে ও আগাম বার্তা দিয়ে রাখছে যে এরকম চলবে, চলারই কথা। ভবিষ্যতে কিন্তু সার সংকটও হতে পারে, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সে কিন্তু কৌশলে এই জিনিসটা খাইয়ে গেছে বাংলাদেশের মানুষকে, অর্থাৎ আগাম বলে রাখছে। আমরা যে গত 2 বছর ধরে বলছি বাংলাদেশে কিন্তু জঙ্গি শাসন আসার পর থেকে বাংলাদেশের অর্থনীতি, যে বিশাল অর্থনীতি শেখ হাসিনা তৈরি করেছিলেন, সেইটাকে সামনে এদের পক্ষে কিছুতেই এটা মেনটেন করা সম্ভব হবে না। বাংলাদেশ কিন্তু দুর্ভিক্ষে পড়বে, ওরাও এখন বুঝে গেছে দুর্ভিক্ষে পড়বে। এই ভিডিওতে জাহেদ এটা বলেছে, আমার মনে হয় সবাই জাহেদের এই জিনিসটা খেয়াল করবেন। তারপরে এখন তোমরা হরমুজ দিয়ে আমদানি করতে পারবে না, তোমরা যদি এই দুর্বল পররাষ্ট্রনীতি খেলো। আমরা তো দেখলাম ভারতের সাথে কিভাবে ঝগড়া করছে, ভারতের বিরুদ্ধে আজকেও কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে। এটা নিয়ে আমি পরের দিকে একটা লাইভ করব, সেখানে আমাদের ভারতের প্রাক্তন হাই কমিশনার বিনা সিকরি, ওনাকে আমি খোঁজার চেষ্টা করছি, ওনাকে যদি পাই ওনাকে নিয়ে আলোচনা করব, তখন আলোচনাটা ইংরেজিতে হয়ে যাবে, অথবা আমি বাংলায় আলোচনা করব। ওইটা আমাদের যথেষ্ট বোঝার দরকার আছে। আপাতত এই মিথ্যুক অপপ্রকারী, বিষ উৎপন্নকারী জাহেদের কথায় ফিরে আসি। তারপরে দেখেন জাহেদ একই ভিডিওতে বলছে যে 10-12 বছরের বেশি গ্যাসের মজুদ নাই, আরেক জায়গায় বলছে যে কেউ বলছে 50 ট্রিলিয়ন কিউবিক ফিট মজুদ আছে। সব বিরোধী মিথ্যা কথাবার্তা বলে ওরা ভাবছে যে মানে শেখ হাসিনা সরকারকে যত মানে ওদের মিথ্যা অপপ্রচার করে যাবে, বাংলাদেশের মানুষ বুঝি খেয়াল করবে যে এরা যে রাষ্ট্রটা চালাতে পারছে না, এরা যে রাষ্ট্রটাকে ভিখারি করে ফেলেছে, এরা যে একটা বাণিজ্য চুক্তির নামে রাষ্ট্রটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছে, এগুলা বুঝি মানুষ আর খেয়াল করবে না। তারপরে জাহেদ বলছে যে সমুদ্র বিজয়ের নামে বহু কথা হয়েছে। আরে গর্ধব, এই যে সমুদ্র বিজয়ের নামে, সেখানে মিথ্যাটা কি বল না। বাংলাদেশের সাথে ভারতের এবং মিয়ানমারের যে আমাদের যে সমুদ্র সীমা, সমুদ্রের যে বর্ডার, সেটা আমরা নির্ধারণ করেছি, এবং বাংলাদেশের সমান একটা সমুদ্র বিজয় করেছে শেখ হাসিনা, দীপুমণি, এরা মিলে। এই গাধা বলে যে এই অনেক কথা শুনেছে। হ্যাঁ, আর আরেকটা বলেছে যে শেখ হাসিনার আমলে, দেখেন এটা তারেক রহমানও বলেছে যে শেখ হাসিনার সময় কোনো গ্যাস খনন করা হয় নাই। আমাদের ফেসবুকে শেখ হাসিনার পক্ষে সৈনিকরা দেখিয়ে দিচ্ছেন একেবারে তথ্য যে 80টা কূপ খনন করা হয়েছে শেখ হাসিনার আমলে, এবং একজন এমনও দেখিয়েছেন যে এখন তো ফ্যাক্ট চেক সবাই করতে পারে। আসলে জাহেদরা আর কত মিথ্যা বলে আমাদেরকে ধোঁকা দেবে। মূলত বাংলাদেশে গ্যাস শিল্প যেটা, অর্থাৎ আমরা যে মাটির নিচের গ্যাস উৎপাদন, এটা বঙ্গবন্ধু সরকার, শেখ হাসিনার 91 থেকে 96 সরকার, এবং শেখ হাসিনা 2009 থেকে 24 সাল পর্যন্ত যে সরকার, এদেরই অবদান। অন্য সরকারগুলোর কিন্তু কোনো অবদান নাই। আপনারা এই ফ্যাক্ট চেকটা একটু গুগলে গিয়ে করবেন, তাহলে বুঝবেন যে জাহেদরা এখনো ভাবছে যে ওই যে 2024-এর জঙ্গি উত্থানের আগে বলছিল না যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, সেভাবে তারা বুঝি এখনো এই সব মিথ্যা কথাগুলো বলে তারা এখনো বাংলাদেশের মানুষকে ধরে রাখতে পারবে। এইসব মিথ্যা অপপ্রচার পেলে বাংলাদেশের মানুষ, আপনি যত তাদেরকে আপনি বিদ্যুৎ সংকটের মধ্যে রাখেন, যত আপনি গ্যাস সংকটের মধ্যে রাখেন, যত আপনি খুনাখুনির মধ্যে রাখেন, যত আপনি একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা নৈরাজ্যের মধ্যে রাখেন, যত আপনি তার পেটের ক্ষুধা বাড়তে দেন, যত দুর্ভিক্ষ করেন, কোনো কিছুতে বাংলাদেশের মানুষ কিছু মনে করবে না। তারা ওই জাহেদকেই বিশ্বাস করে যাবে, আর তারা তারেক রহমানের সরকারকে সমর্থন করবে। আমি জানি না এই ধরনের একটা বিষয় হবে কিনা,
কারণ বাংলাদেশের মানুষ দেখেন জঙ্গি প্রীতির কারণে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এখন জঙ্গি প্রীতির সকল ধরনের তারা আপনার যত কুফল আছে সেগুলা ভোগ করছে। কি কুফল? আপনার অপপ্রচারকারীদের ফাঁদে পড়বেন। জাহেদ এখন ভাবছে যে অপপ্রচার করে বাংলাদেশকে সে শান্ত রাখতে পারবে। তারপরে আপনি অর্থনৈতিক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখন ক্ষতিগ্রস্ত তো দূরের কথা, দেউলিয়া হয়ে গেছেন। তারেক রহমানের সরকারের প্রথম 4 মাসে জিডিপি প্রবৃদ্ধি 2.2%। আমার না বলতেও এটা লজ্জা করে। এটা তো আপনার যে আপনি কোনো একটা জমি ফেলে রাখলে সেখানে যে কচুরলতি হয়, কচুরলতির জিডিপি হলো আপনার 2.2%। তাহলে সরকারের কাজটা কি? আসলে জাহেদের প্রতিটা কথার উত্তর দেওয়া যায়, প্রতিটা মিথ্যা, প্রতিটা শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার। কিন্তু জাহেদ তার জাহেদীয় কায়দা দিয়ে, এই জাহেদীয় কায়দা নামে আমাদের একটা ফ্রেজ এখন আবিষ্কার করতে হবে। জাহেদ কিন্তু সব অপপ্রচার করে না। ওই যে পিনাকি, ইলিয়াস, এরা যেমন 100% মিথ্যার বেসিসে অপপ্রচার করতো, সেটা শুধু জঙ্গিদের আপনার খোরাক ছিল। জাহেদ কিন্তু আধা সত্য আধা মিথ্যা দিয়ে অপপ্রচার করে, যেটা সেকুলার পাকিস্তানি বা পাকিস্তানি সেকুলারদের কায়দা। এইটা বাংলাদেশের মানুষ ধরতে পারে না। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোকটা জঙ্গিদের যেভাবে ধরতে পারি পাকিস্তানি সেকুলারদের সেইভাবে ধরতে পারি না, কারণ আমরা নিজেরাই অনেকে পাকিস্তানি সেকুলার হয়ে বসে আছি। কিন্তু আসল কথা হলো যে জাহেদ, তুমি যে এই কথাগুলো বলে এইভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছ, তোমার কথার মধ্যে কত স্ববিরোধিতা দেখো। তুমি বলছো যে এক জায়গায় বলছো যে 10-12 বছরের গ্যাস মজুদ আছে, আরেক জায়গায় বলছো যে 50 বছরের মজুদ আছে, যেখানে তুমি 50 TCF। সেটা তুমি অবশ্য বলছো যে এটা অনেকে বলছে, আর অনেকের কথা তুমি তো সরকারে আসো, অনেকের কথায় তুমি যাচ্ছ কেন? আর যদি এখন তোমরা একটা কিছু করে দেখাও না। শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, শেখ হাসিনা বিক্রি করে দিয়ে গেছে। শেখ হাসিনার আমলে তো মানুষ খেতে পেত। শেখ হাসিনার আমলে লোডশেডিং ছিল না। শেখ হাসিনার আমলে গ্যাসের সংকট কোনো দিন হয়তো দুপুর বেলা হলে বিকালে গ্যাস চলে আসতো। হ্যাঁ, শেখ হাসিনার আমলে বিলগুলো কি $200 টাকার বিল 2000 টাকা হয়ে গিয়েছিল? তোমরা চালাকি করে কিন্তু জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছো, তাই না? এখন তোমরা গ্যাসের দাম বাড়াও। তোমরা আসলে মানুষকে দুই দিক থেকে স্কুইজ করবা। এবং আমি বাংলাদেশের নিরীহ মানুষকে আর আসলে খারাপ বলতে চাই না। আপনারা যতই জঙ্গি প্রীতি করেন না কেন, আপনারা দেখেন এখন যখন আপনাদের দুঃসহ জীবন তৈরি হয়ে গেছে, যেটা আমি ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি হবে না, কিন্তু এত অদক্ষতা, তারেক রহমান সরকারের একদিকে অদক্ষতা আর ইউনূসের আরেক দিকে লুটপাট। দেখেন এই লুটপাট, অদক্ষতা, এগুলো সব শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলে বলে এরা ক্ষমতায় এসে এরা সত্যিকারের লুটপাটটা শুরু করে দিয়েছে। সত্যিকারের অদক্ষতা এরা দেখিয়ে যাচ্ছে, আর মানুষের কষ্ট বেড়েই যাচ্ছে। কি একটা দেখেন, শেখ হাসিনার জন্য আমি যদি জাহেদদের মতো খারাপ মানুষ যদি শেখ হাসিনা হতেন বা তারেক রহমানের মতো এইরকম আমি বলবো যে একজন কিশোর অপরাধী, বলতে চাই না তারেক রহমানকে, আমি এখনো সম্মান দেখাতে চাই, তার সমর্থন আছে। কিন্তু এই যে কিশোর বয়সের একজন অবুঝ উনি প্রধানমন্ত্রী হয়ে বসে থাকলেন, এইরকম যদি শেখ হাসিনা হতেন না, তিনি কিন্তু এখন আসলে পায়ের উপর পা তুলে মিটিমিটি হাসতেন যে দেখো বাংলাদেশের, কিন্তু তিনি তো তা করছেন না। তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের মানুষকে উদ্ধার করবেন। এটাই জাতির পিতার মেয়ের আসলে হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের মানুষদের একটু বুঝতে হবে যে কতটা আপনারা নেমক হারাম এবং কতটা অবুঝ অবোধ এবং কতটা আপনারা শুধু প্রপাগান্ডার জোরে মনে করেন যে আপনাদের জীবনটা চলবে আর জাহেদ আপনাদের জীবন চালাবে। তারেক রহমানের জন্য একটা শেষ কথা বলে শেষ করি। স্যার, আপনি জাহেদকে অন্তত বদলান। যেই ছেলে বিষোদ্গার করেছে সেই ছেলেকে আপনি যদি এখন আপনার সরকার মিথ্যা দিয়ে প্রপাগান্ডা করুক, কিন্তু আপনি তাকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করেন যে কিভাবে বিষাক্ত জাহেদ থেকে একটু সেন্সিবল জাহেদ হতে পারে। এই ট্রেনিংটা দেন আমার কাছে, আমার হাতে ছেড়ে দেন না। ওকে আমি 1 সপ্তাহে তৈরি করে দিতে পারি, আমার বড় জোর 10 দিন লাগবে জাহেদকে তৈরি করে দিতে। করেন স্যার, একটু উপকার নেন আমাদের কাছ থেকে, আমরা তো বেগার খাচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় জাহেদকে আমি 10 দিন ট্রেনিং দিলে জাহেদ অনেক ভালো কিন্তু এই তারেক রহমানকে সেভ করতে পারবে। কিন্তু সে ওই বিষটাই ঝেড়ে যাচ্ছে, মিথ্যাটাই ঝেড়ে যাচ্ছে। আমি তারেক রহমান স্যারকে প্রশ্ন করি, স্যার আপনার ক্ষতি করছে জাহেদ, ওকে বদলান, না হলে আমার হাতে ছেড়ে দিন। 10 দিনের ট্রেনিং এ আমি জাহেদকে তৈরি করে দিচ্ছি। ও দেখবেন যে আপনার মিথ্যা বললেও ও কিন্তু বিষ ছড়ানোটা বন্ধ করবে, আর বিষ ছড়ানো বন্ধ করলে আপনার উপকার হবে। স্যার দেখেন, আপনি যেটা ভালো মনে করেন। আমরা বলেই যাচ্ছি আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং আমরা চাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত হোক। বন্ধুরা,
এখনো দেখছি আপনারা অনেক আছেন এখানে, শুনছেন। আমার আজকের পরের শোটাতে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি, আমি কিছুক্ষণ পরে জানিয়ে দিব। এটা 9:30 হবে, আজকে রাত 9:30 হবে। 9:30 সবাই থাকবেন। এই যে ভারতের বিরুদ্ধে ফরেন মিনিস্ট্রিকে যে তারেক রহমানের সরকার জঙ্গিদের মতো লেলিয়ে দিয়েছে, এইটা নিয়ে মূলত আলোচনা করব। এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সংখ্যা বাড়ছে দেখে খুবই ভালো লাগছে, তবে বেশি ধরে রাখতে চাই না, এটা 16 মিনিট হয়ে গেছে। আমি যারা এখনই শুনছেন সবাইকে বাংলাদেশ সময় রাত 9:30 আমার এই প্রোগ্রামটাকে যুক্ত হওয়ার জন্য আপনাদের আবেদন জানাচ্ছি। আর যারা যুক্ত হতে পারবেন না তাদের জন্য শুভেচ্ছা। সবাই দেখবেন এবং শেয়ার করবেন। আমরা অবশ্যই বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্ত করতে পারবো। কারণ হলো এরা শুধু অপপ্রচার দিয়ে মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছে, দুর্ভিক্ষের ইঙ্গিত দিচ্ছে, সারের সংকট হবে সেই ইঙ্গিত দিচ্ছে। আসলে তো আমরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে পারি না। শেখ মুজিব বাংলাদেশ তৈরি করেছে, শেখ হাসিনা বাংলাদেশ গড়েছে। আমরা তাদের সৈনিক, আমরা তাদের আদর্শের মানুষ। আমরা কিভাবে এই জঙ্গিদের হাতে দেশটাকে ছেড়ে দিয়ে 20 কোটি মানুষের জন্য একটা বিষাক্ত জীবন সমর্থন করতে পারি? আমরা